আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমাকে যিনি ঘটনাটি পাঠিয়েছে তার সঙ্গে ঘটে যাওয়া বা তার ফ্যামিলির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছে। যাই হোক, আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। যাই হোক, আমি একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ বাগান রয়েছে। সেই গাছ বাগানটি আমরা কিনে নিয়েছি ওখানে বাড়ি করব বলে। আমরা গাছ বাগানটি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। গাছগুলো কাটতে লাগলাম। গাছগুলো যখনই কাটতে গেলাম তখনই হঠাৎ করে চতুর্দিকে যেন অন্ধকার নেমে এলো। আমরা মনে করেছি এটা আবহাওয়ার কারণে বৃষ্টি হতে পারে, এসব ভেবে আমরা ঘরে চলে যাই। কিছুক্ষণ পরে আকাশটা আবারও পরিষ্কার হয়ে গেল। আমরা আবারও গাছ কাটার জন্য চলে গেলাম। এবারও একই ঘটনা, আবারও চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আমরা এবার আর থেমে থাকলাম না, সবাই মিলে গাছ কাটতে লাগলাম। আমি, আমার ছোট ভাই আর আমার আব্বা, আমার আম্মু ছিল ওই জায়গায়। সবাই মিলে আমরা গাছটি কাটতে লাগলাম। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, গাছটি সবগুলো কেটে ফেললাম। পরের দিন সকালবেলা গাছগুলো ওখান থেকে টান দিয়ে রাখলাম, রেখে আমরা বাড়ি কাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। কিছুদিনের মধ্যে আমাদের বাড়িটি কমপ্লিট হয়ে যায়। আমরা বাড়িতে থাকতে লাগলাম। প্রথম দিন বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি আমার আম্মুকে বলে আমি কলেজে চলে যাই। আমার ছোট ভাই সেও স্কুলে চলে যায়। আমার আব্বু কাজে চলে যায়, শুধু আমার আম্মুই ঘরে থাকে। আমার আম্মু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দে তার ঘুমটা ভেঙে যায়। চতুর্দিকে খুঁজতে লাগে, কিন্তু তেমন কিছু চোখে পড়ে না। আমার আম্মু মনের ভুল ভেবে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এর ভিতরে আমার আব্বু চলে এসেছে। এসে আমার আব্বু আমার আম্মুকে ডাক দিল। আমার আম্মু আমার আব্বুকে সব ঘটনা খুলে বলল। আমার আব্বু বলল, এটা তোমার মনের ভুল, নাইলে কি এমন পড়েছে যে এটা তুমি দেখতে পারোনি। আমার আম্মু বলল, না, কিছু তো একটা পড়েছে। এরই ভিতরে আমিও চলে আসি। আমার আম্মুকে বললাম, কি হয়েছে? আমার আম্মু আমাকেও সব ঘটনা খুলে বলল। আমি ঘটনাটি শুনে তেমন কিছু মনে করলাম না। আমিও আমার আম্মুকে বললাম, এটা তোমার মনের ভুল, আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমার আম্মু আমাকে খাবার দিল। আমি খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই চলে এলো। আমরা দুজনে কিছুক্ষণ গল্প করলাম। তার একটু পরে মাগরিব আজান দিয়ে দিল। মাগরিবের পরে হঠাৎ করে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম বাইরে। আমি বের হলাম। বের হয়ে দেখি আমার ছোট ভাই বাইরে বসে আছে। আমি আমার ভাইয়ের কাজ বলে এগিয়ে গেলাম, যে বললাম, কিরে তুই এখানে কি করিস? আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হলো খুবই রাগান্বিত হয়ে আছে আমার উপরে। আমি আমার ভাইকে বললাম, কিরে পাগল, কি হয়েছে তোর, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার ভাই আমার প্রশ্নে কোনো উত্তর দিল না। আমাকে অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি করতে লাগলো। আমি গালাগালি সহ্য করতে না পেরে তাকে একটা থাপ্পড় বসিয়ে দিই। সে ওখান থেকে দৌড়ে চলে গেল। আমি মনে করেছিলাম ঘরের ভিতরে গিয়েছে, কিন্তু ঘরে যে দেখি না, সে ঘরের ভিতরে নেই। আমি বাইরে গেলাম তাকে খুঁজতে। আমি আমার আব্বু আর আম্মুকে কিছুই জানালাম না। খুঁজতে খুঁজতে দেখি একটি গাছের গোড়ে বসে আছে আমার ছোট ভাই। আরেকটি কথা, আমার ভাইয়ের নামটি বলতে তো ভুলেই গিয়েছি। আমার ভাইয়ের নাম মেজবা।
আমি দেখলাম মেজবা গাছের নিচে বসে আছে। মেজবাকে ডাক দিলাম, সে ওখানে আমার সঙ্গে একটু অস্বাভাবিক ব্যবহার করলো। আমি বললাম, তুই বাড়িতে যা, আমি যাচ্ছি। আমি ওর পিছন পিছন আমার বাড়িতে চলে আসি। আমি আমার আব্বু আম্মুকে কিছু বললাম না। আমি আমার ভাইকে নিয়ে খাবার খেতে চলে যাই। তখন দেখলাম আমার ভাই মেজবা বেশ স্বাভাবিক। আমি রাত্রেবেলা মেজবাকে বললাম, আচ্ছা সন্ধ্যার সময় তোর কী হয়েছিল, তুই আমার সঙ্গে ওরকম করলি কেন? মেজবা আমাকে বললো, না আমার তো কিচ্ছু হয়নি, তোমার সঙ্গে কি করেছি আমি? আমি বললাম, কেন মনে নেই তোর কি করেছিস? মেজবা আমাকে বললো, না ভাই আমার সত্যি মনে নেই। আমি মেজবাকে আর কিছু বললাম না। আমি বললাম, আচ্ছা ঘুমিয়ে পড়। মেজবা ঘুমিয়ে পড়ল। আমি অনেক রাত পর্যন্ত জেগে আমি শুধু ভাবতেছি, মেজবা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করলো? বিষয়টা একটু অস্বাভাবিক। আমি আর কি করব? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। পরের দিন সকালবেলা আমার আম্মু আমাকে ডাক দিল। ডাক দিয়ে বললো, রাত্রেবেলা তুই কি করেছিস? আমি আমার আম্মুকে বললাম, আমি আবার কি করেছি? আমাকে বলল, তুই মেজবাকে কেন মেরেছিস? মেজবা এত জোরে জোরে কেন কান্না করলো? বিষয়টা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। আমি মেজবাকে কেন মারবো? আরে মেজবাকে আমি কখনই বা মেরেছি? মেজবা কান্না করেছে, আমি কেন জানলাম না? আরে মেজবাকে আমি কখনই বা মেরেছি? আমি আমার আম্মুকে বললাম, না আম্মু বিশ্বাস কর, আমি মেজবাকে কিচ্ছু করিনি। আর রাত্রে কখনই বা কান্না করেছে আমি তো নিজেও জানি না। আমার আম্মু আমাকে অনেক বকাবকি করলো। আমি আর কি করব, ওখান থেকে চলে গেলাম। আমি কলেজে চলে যাই। কলেজ থেকে ফিরে আসি সন্ধ্যার সময়। কলেজ থেকে এলাম, এসে ভাত আর খেলাম না, ওরকমই আমার বন্ধুর বাড়িতে গেলাম। সারাদিন আমার বন্ধুর কাছে ছিলাম। ঠিক রাত যখন 10টা বেজে গেছে, সেই মুহূর্তে আমি আমার বন্ধুর বাড়ি থেকে আমার বাড়ির দিকে চলে আসি। বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আমার আম্মা আমাকে ডাক দিল। আমি আমার ঘরে গেলাম। আমার আম্মা আমাকে বলল, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আমার আম্মাকে বললাম, আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলল, তোর ঘরে খাবার রাখা আছে, যে খাবার খেয়ে নে। আমি ঘরের ভিতরে চলে গেলাম, যে দেখি আমার ভাই নেই। আমি মনে করেছি হয়তোবা অন্য ঘরে আছে। আমি তেমন কিছু মনে করলাম না, খাবার খেয়ে শুয়ে পড়েছি। এর ভিতরে ছাদের উপর কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি দ্রুত উঠে ছাদের উপরে চলে গেলাম, যে দেখি আমার ভাই মেজবা ছাদের উপরে এক কোণায় বসে আছে। আমি মেজবাকে ডাক দিলাম, সে আমার প্রশ্ন কোনো উত্তর দিল না। আমি কাছে গেলাম, কাছে যেয়ে তার শরীরে হাত দিতেই আমার শরীরে যেন কারেন্টের মতো ঝটকা লাগলো। আমি দ্রুত হাতটি সরিয়ে নিলাম। আমার প্রচণ্ড ভয় ধরে গেল। আমার ভাইয়ের এ কি হচ্ছে? আমার মনের ভিতরে নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমার ভাইয়ের সঙ্গে বা এসব কি হচ্ছে? আমি মেজবাকে ডাক দিলাম, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না, ওখানেই বসে আছে। আমি ভয়ে ভয়ে আবারও তার শরীরে হাত দিলাম। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড খারাপ ভাষায় আমাকে গালাগালি করতে লাগলো। আমি গালাগালি শুনে যেন আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমারই ছোট ভাই আমাকে কেমন করে এভাবে গালাগালি করতে পারে? বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ আমার ভাই আমাকে কখনো গালাগালি করেনি। গালাগালি তো দূরে থাকলো, সে আমার দিকে চোখ রাঙানোরও সাহস পায়নি। সে কেমন করে আমাকে গালাগালি করতে পারে? আমি আর কি করব, ওখানে আর থাকলাম না, খুবই দ্রুত ঘরের ভিতরে চলে এলাম। এসে দেখি আমার ভাই ঘরে শুয়ে আছে। আমি ঘরের ভিতরে আমার ভাইকে দেখে যেন অবাক হয়ে গেলাম।
মেজবা তো ছাদে ছিল, ঘরে কিভাবে চলে এলো? বিষয়টা একটু অস্বাভাবিক। আমি দ্রুত আবারও দৌড়ে গেলাম ছাদে, যে দেখি সে ছাদেই বসে আছে। আবারও আমি নিচে নেমে এলাম, এসে দেখি সে শুয়ে আছে। আমি কি করব বুঝতে পারি না, কোনটা আমার ভাই। আমি উপরে দেখতেছি আমার ভাই, নিচেও আমার ভাই, এটা কিভাবে সম্ভব? আমি ঘরের ভিতরে মেজবাকে ডাক দিলাম। সে চোখ ঘুঁজতে ঘুঁজতে ঘুম থেকে উঠলো, উঠে বলল, ভাইয়া কি হয়েছে? আমি বললাম, তুই কি ছাদে গিয়েছিলি? সে আমাকে বলল, না আমি তো ছাদে যাইনি। কেন, কি হয়েছে? আমি মেজবাকে বললাম, না কিচ্ছু হয়নি, তুই ঘুমিয়ে পড়। মেজবা ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত আর ঘুমাতে পারি না। পরের দিন সকালবেলা আমি আর কলেজে গেলাম না। আমার আম্মা আমাকে বলল, কি হয়েছে, কলেজে গেলি না কেন? আমি বললাম, যাইনি, শরীরটা ভালো লাগতেছে না তাই। আমার আম্মা আমাকে আর কিছু বলল না। সারাদিন আমি ঘর থেকে বের হইনি। রাত্রেবেলা, রাত তখন প্রায় 2টা বাজে। সে সময় আবার আচমকা কিছু একটা পড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। কোথায় থেকে কি বললো আমি বুঝতে পারি না। আমার পাশে আমার ভাই শুয়ে আছে, তাকে তো রেখে যেতেও পারতেছি না। আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম আমাদের ঘরের ডাইনিংয়ে। আমি রুম থেকে বের হলাম। বের হয়ে ডাইনিংয়ের দিকে লক্ষ্য করতে দেখি মেজবা ওখানে বসে আছে। আমি মেজবাকে দেখে যেন অবাক হয়ে গিয়েছি। মেজবাকে তো আমি এক্ষুনি ঘরে রেখে এলাম, আবার এখানে কিভাবে এলো? আমি এবার আর ঘরের দিকে লক্ষ্য করলাম না, সোজা চলে গেলাম ডাইনিংয়ে। যে তার শরীরে হাত দিতে আবারও সেই ঝটকা খেলাম আমি। এবার আর থেমে রইলাম না। এবার আমি ডাক দিলাম, এই কে তুমি? আর এখানে কি করো? তুমি বারবার মেজবা সেজে কেন আমার সামনে আসতেছো? কে তুমি? আমার দিকে তাকাও। সে আমার দিকে তাকালো। আমি দেখে তো পুরোটাই অবাক, একদম মেজবার জিরোস কপি। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ ছেলে, কে তুমি? তুমি তো মেজবা না, তাহলে তুমি কে? বলো, কে তুমি? ছেলেটি যেন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কে? আমাকে এভাবে কেন দেখতেছে? তার মনে হয় আমার সঙ্গে খুবই গভীর শত্রুতা আছে, সেইভাবে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটির চোখে মুখে যেন আগুন ভেসে বেড়াচ্ছে। ছেলেটিকে দেখে আমি প্রচণ্ড ভয়ে আছি। সে যদি মেজবাই না হয়, তাহলে সেই ছেলেটিকে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি ছেলেটিকে আবারও জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমার প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না কেন? ছেলেটি আমার প্রশ্নে কোনো উত্তরই দেয় না। এদিকে বাইরে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি বাইরে আর যাচ্ছি না। তারই ভিতরেই আমার ভাই মেজবা ঘর থেকে চিৎকার দিয়ে ওঠে। আমি দৌড়ে আমার ভাইয়ের কাছে চলে যাই, যে দেখি সে ওখানে শুয়ে আছে। কিন্তু ও চিৎকার দিলটা কি? বিষয়টা একটু অস্বাভাবিক। আমি কাউকে কিছু বলতেও পারতেছি না। আমি না পারতেছি সইতে, না পারতেছি কইতে। বিষয়টা আমার মাথার ভিতরে যেন গেঁথে গিয়েছে। আমি কি করব বুঝতে পারি না। আমি সে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, পরের দিন সকালবেলা আমি কবিরাজের কাছে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার নাম করে আমি চলে গেলাম একটি কবিরাজের কাছে। কবিরাজকে আমি সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, এই চিকিৎসা করা আমার দ্বারা মোটেও সম্ভব না, তুমি অন্য কবিরাজ দেখে নাও। আমি কথাগুলো শুনে যেন অবাক হয়ে গিয়েছি। কি বলে কবিরাজ? এত ভালো কবিরাজ যদি এই কথা বলে, তাহলে আমি আর কার কাছে যাব? কবিরাজকে আমি জিজ্ঞেস করলাম, কেন পারবেন না আপনি? কেন, কি হয়েছে? সেই লোকটি বা কে? কবিরাজ আমাকে বলল, সে যে হোক না কেন, এটা শোনার তোমার কোনো দরকার নেই। তবে একটি কথা তুমি মাথায় রেখো, এর চিকিৎসা কিন্তু যে কেউ করতে পারবে না। এই লোকটিকে ধরা পুরোটাই অসম্ভব বললেই চলে। তুমি পারলে ভালো একটি কবিরাজের সন্ধান করো। একটি কথা মাথায় রাখবে, যে কোনো কবিরাজ কিন্তু তোমার চিকিৎসা করতে পারবে না।
এই চিকিৎসা করতে হলে সেই রকমই কবিরাজ লাগবে, বিষয়টা যেন তোমার মাথায় থাকে। আমি ওখান থেকে খুবই দ্রুত চলে এলাম। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। আমি আমার আব্বু আম্মুকে কিছু বলতে পারতেছি না। আমার একটি ফ্রেন্ড আছে, একটু আগে যার কথা বলেছিলাম, তার নাম রতন। রতনকে আমি সব ঘটনা খুলে বললাম। রতন আমার কথা শুনে বলল, আমার পরিচিত একটি কবিরাজ আছে, চল আমরা তার কাছে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। সেই রাত্রেবেলা আমরা আবারও চলে যাই আরেকটি কবিরাজের কাছে। কবিরাজের সঙ্গে কথা বলি। কবিরাজও আমাদেরকে একই কথাই বলে, শোনো, তোমার চিকিৎসা আমি করতে পারবো না। কেন, কি সমস্যা? কেন চিকিৎসা করতে পারবেন না? দেখো, তুমি বেশি বোঝো না। তোমার চিকিৎসা করতে গেলে হয়তোবা আমি মারা পড়ব। কেন? আপনি তো কবিরাজ, আপনি কেন মারা পড়বেন? আরে সেই লোকটি বাকি, তার কথা শুনলে সবাই বলে আমি চিকিৎসা করব না। এর রহস্যটা কি আমাকে একটু বলবেন? দেখো, আমি তোমাকে এর বেশি কিছুই বলতে পারবো না। তুমি তোমার রাস্তা মাপো, আমাকে ছেড়ে দাও। আমি আর চিকিৎসা করতে পারবো না। তবে হ্যাঁ, একটি কথা মাথায় রেখো, যে কেউ কিন্তু আর চিকিৎসা করতে পারবে না। তুমি পারলে ভালো একটি কবিরাজ দেখো। আচ্ছা, তাইলে আপনি বলুন, সেরকম কি কোনো কবিরাজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাইলে কে? তার নাম ঠিকানাটা আমাকে বলুন। তুমি চিন্তা করো না, নাম ঠিকানা আমার বলতে হবে না, তুমি নিজেই পেয়ে যাবে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমি আর বেশি কিছু বলতে পারবো না। খুবই দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। আমরা ঘরের ভিতরে আর দেরি করলাম না, খুবই দ্রুত ওখান থেকে বের হয়ে চলে গেলাম। আমার বন্ধু রতন আমাকে বলল, আজকে তুই আমার সঙ্গেই থাক। আমি বললাম, না রে বন্ধু, তোর সঙ্গে থাকাটা সম্ভব হবে না, কারণ আম্মু আব্বু চিন্তা করবে। রতন আমাকে বলল, আচ্ছা তাহলে আমি তোর বাসে যাব, চল, আমি সারা রাত গিয়ে তোর সঙ্গে থাকবো। আমি রতনকে নিয়ে খুবই দ্রুত আমি বাড়িতে চলে আসি। আমার আম্মু রতনকে ডেকে কিছুটা অবাক হয়ে গিয়েছে, কারণ রতন আমাদের বাড়িতে খুব একটা আসে না। রতন আম্মুকে সালাম দিল। আমার আম্মু সালাম নিল, নিয়ে বলল, আচ্ছা তুমি তো আমাদের বাড়িতে আসো না, আজকে কি মনে করে এলে? রতন তেমন কিছু বলল না, শুধু বলল, এখানে একটু দরকার ছিল তাই এসেছি। রতন আমাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। আমরা ঘরের ভিতরে দুজনে রাতের খাবারটা খেয়ে নিলাম। নিয়ে প্রচণ্ড ঘুম পেয়েছে আমার, আমি ঘুমিয়ে পড়েছি। রতনও ঘুমিয়ে পড়েছে। সেই সারা রাতে বেশ ভালোভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা কে যেন আমাকে ডাক দিল, ভাঙা কণ্ঠে আমাকে ডাকতেছে। তার ডাকটি শুনে আমি চমকিয়ে ঘুম থেকে উঠে পড়ি, কারণ এইভাবে আমাকে কেউই ডাকেনি কখনো। এত ভয়ানক কণ্ঠ আমি কোনোদিনও শুনিনি। আমি খুবই দ্রুত উঠে চতুর্দিকে খুঁজতে লাগি, কিন্তু কাউকে আমার চোখে পড়ে না। এরই ভিতরেই দেখলাম সকাল হয়ে গিয়েছে। আমি রতনকে ডাক দিলাম। রতনকে আমি সব ঘটনা খুলে বললাম। আমি রতনকে বললাম, চল আর দেরি করব না, সকাল সকালে বেরিয়ে পড়বো ভালো কবিরাজের সন্ধানে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়ি ভালো একটি কবিরাজের সন্ধানে। সারাদিন খুঁজতে থাকি, সন্ধ্যার আগ মুহূর্তে একটি কবিরাজকে পেয়ে যাই। আমরা কবিরাজের সঙ্গে কথা বলি। কবিরাজের সঙ্গে কথা বলে কবিরাজ আমাকে বলল, আচ্ছা আমি দেখতেছি। যেমন কথা তেমন কাজ, কবিরাজ কোথায় একটি চলে গেল। আমি কবিরাজকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পরে দেখি কবিরাজ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কবিরাজকে বললাম, আপনি কোথায় গিয়েছিলেন? কবিরাজ আমাকে কিছু বললো না, কবিরাজ শুধু বলল, তুমি আমার সঙ্গে এসো। আমরা তিনজনে মিলে চলে গেলাম কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যেয়ে কবিরাজ কিছু একটা মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ করে প্রচণ্ড জোরে বাতাস বইতে লাগলো। বাতাসটা দেখে আমি একটু অস্বাভাবিক মনে করলাম, কারণ এই ঘরের ভিতরে বাতাস ঢোকা খুব একটা স্বাভাবিক কথা না। কবিরাজ আমাকে বলল, তোমরা বসে পড়ো। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, আমরা দুজনে বসে পড়লাম। হঠাৎ করে কবিরাজ ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল।
চিৎকার দিয়ে উঠে ও মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে কবিরাজের জ্ঞান ফিরল। কবিরাজ আমাদেরকে খুবই অখাদ্য ভাষায় গালাগালি করতে লাগলো। গালাগালি করে আমাদেরকে ঘর থেকে বের করে দিল আর আমাদেরকে বলল, তোরা আর আমার এখানে কখনো আসবি না, খুবই দ্রুত এখান থেকে বের হয়ে যা। আমরা ওখানে আর বসে থাকলাম না, চলে এলাম সরাসরি বাড়িতে। বাড়িতে এসে খাবার খেয়ে দুইজনে গল্প করতে বসে গিয়েছি। কিভাবে কি করব আমার মাথায় ঢোকে না। আমার বন্ধু আমাকে বলল, তুই কোনো চিন্তা করিস না, দেখা যাক কদ্দূর কি হয়। এরই ভিতরেই হঠাৎ করে ছাদের উপরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমরা দুজনেই দৌড়ে গেলাম ছাদের উপরে। যে দেখি আমার ভাই মেজবা ছাদের এক কোনায় বসে আছে। মেজবাকে দেখে যেন আমি অবাক হয়ে গেছি। একটু আগে দেখে এলাম মেজবাকে নিচে। আমার বন্ধু রতন আমাকে বলল, মেজবা এখানে কিভাবে এলো? আমি রতনকে বললাম, এটা নতুন কোনো গল্প না, এটা কিছুদিন যাবতই হয়ে আসতেছে। মেজবা অবশ্য নিচে আসে। রতন খুবই সাহসিকতার সঙ্গে ছেলেটির কাছে গেল, যে জিজ্ঞাসা করলো, কে তুমি? আমার বন্ধুকে কেন জ্বালাচ্ছ? মেজবা খুবই ভয়ানকভাবে তাকিয়ে আছে আমার দিকে। এদিকে রতন কি বলছে এটা তো আর কানে নিচ্ছে না। মেজবার তাকিয়ে থাকাটা আমি অস্বাভাবিক কিছু মনে করলাম না। এবার আমি সাহসের সঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি বলবে নাকি আমি অন্য ব্যবস্থা নিব? মেজবা যেন খুবই ভয়ানকভাবে একটি হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে উঠে বলতেছে, এখনো আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা হয়নি। এতগুলো কবিরাজের কাছে গিয়েছিস, কেউ তোর চিকিৎসা করতে চায়নি, তাইলে তুই কিভাবে ভাবতেছিস তুই আমার কোনো ক্ষতি করবি? বিষয়টা মাথায় রাখিস। যদি কেউ তোর সাহায্য করতে আসে তাহলে আমি তাকেই মেরে ফেলবো। তাই বলে আমার বন্ধুর গলাটি চেপে ধরলো, ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছাদ থেকে। আমার বন্ধু নিচে পড়ে ছটফট করতে করতে মারা গেল। আমি আমার নিজ চোখে আমার বন্ধুর মৃত্যুটা দেখলাম। আমি এবার আমার বন্ধুর বাবা মাকে কী জবাব দিব? পরদিনে সকালবেলা সবাই জানাজানি হলে আমার বন্ধুর মা বাবা এসে আমাকে দোষী করে। আমি আর কি বলবো, এসব গল্প তো আর কেউ বিশ্বাস করবে না। আমার বন্ধু রতনের মা আমার নামে থানায় কেস করে। পুলিশ আসে, এসে আমাকে ধরার চেষ্টা করে। আমি আর কি করব? আমি গ্রাম থেকে পালিয়ে চলে আসি ঢাকায়। তবু যদি আমার পিছু ছাড়ে এই ভয়ানক জিনটা। ঢাকায় এসে আমি একটি ঘর ভাড়া নেই। আমার বাড়িতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকলো না। আমি জানি না আমার আব্বা আম্মা কেমন আছে, এমনকি আমার ছোট ভাই মেজবা কেমন আছে, আমি কিছুই জানি না। তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারতেছি না। আমার প্রচণ্ড খারাপ লাগে আমার বন্ধুর এভাবে মৃত্যুর কারণে। আমি নিজেকে সবসময় দোষী ভাবি, কারণ আমার জন্যে আমার বন্ধু মারা গিয়েছে। যদি সে আমার পাশে না দাঁড়াতো তাইলে হয়তো বা তার মৃত্যু হতো না। আর একটি কথাই ভাবি, আমার বন্ধু আমার জন্যে জীবনটা দিয়ে দিয়েছে তার, আমি সেই জিনটিকে ছাড়বো না। আমি ওখানে খুঁজতে লাগি ভালো একটি কবিরাজ, আমি সেই জিনটিকে শাস্তা করতে চাই। এসব ভাবতে ভাবতেই সারা রাত কেটে গেল। আমি সারা রাতটা রাস্তায় কাটিয়ে দিয়েছি। পরের দিন সকালবেলা আমি বাসা খুঁজতে বেরিয়ে পড়ি। একটি বাসাও পেয়ে যাই, অল্প টাকার ভালো একটি বাসা। শুধু বাসা তো পেলে হবে না, সঙ্গে কাজও করতে হবে, নাহলে আমি খাবো কি? আমি কাজের খোঁজেও বেরিয়ে পড়ি। কাজ খুঁজতে খুঁজতে একটি হোটেলের চাকরি পেয়ে যাই আমি খুবই মনোযোগের সঙ্গে আমি হোটেলে কাজ করতে থাকি। 3 থেকে 4 দিন বেশ ভালোভাবেই কেটে গেল। আমি মনে করেছিলাম হয়তো আর কোনো সমস্যা হবে না। আবার মনে মনে একটি চিন্তা কাজ করতে লাগে, আমার ভাইয়ের কোনো না ক্ষতি হয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতে রাত্রেবেলা আমি হোটেল থেকে বাড়িতে ফিরতেছি। হঠাৎ রাস্তার ভিতরে কে জানে পিছন থেকে ডাক দিল। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, তাকে দেখলাম কেউই নেই। বিষয়টা আমার অস্বাভাবিক মনে হলো। এখানে কে বা আমাকে চেনে, কে আমাকে ডাক দিল? আমি খুবই দ্রুত আমার বাসায় চলে যাই। ঘরের ভিতরে ঢুকে গোসলটা ছেড়ে খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আবারও কাজে এসেছি। আবারও ঠিক পরের দিন রাত্রেবেলা
কারো একটা কান্নার আওয়াজ এবার আমার কানে ভেসে এলো। আমি আগে কখনো কারো কান্নার আওয়াজ শুনিনি, আজকে কেনই বা শুনতেছি। আমার এই বিষয়টা খুব একটা অস্বাভাবিক মনে হলো না, কারণ এই ঘটনাগুলো আমার সঙ্গে আজ নতুন ঘটতেছে না। এর আগেও বেশ কয়েকবার এসব ঘটনা ঘটে গিয়েছে আমার সঙ্গে। তাই আমি এবার অস্বাভাবিক কিছু মনে করলাম না, আগের মতোই ভেবে নিয়েছি। কিন্তু একটি ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ সে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি করতো তাহলে আমার কাছে আসতো না। বিষয়টা আমি খুব একটা হালকাভাবেও নিলাম না, কারণ সে এত দ্রুত সময়ের ভিতরে এখানে চলে এসেছে, তার মানে আমার ভাইয়ের কাছে যেতেও খুব একটা সময় লাগবে না। এসব কথা ভাবতেছি আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের ভিতরে আমি আমার বাসায় চলে এলাম। বাসার ভিতরে ঢুকে পড়ার পরে আমার আর কোনো সমস্যা হলো না। আমি গোসল করে খাবারটা খেয়ে নিলাম, নিয়ে শুয়ে পড়েছি। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি এবারও অস্বাভাবিক কিছু মনে করলাম না, কারণ কিছু একটা পড়া আর আমার ঘুম ভাঙা এটাও তো নতুন কিছু না। আমি ভেবে নিয়েছি যে এবার হয়তোবা সেই লোকটি আমার কাছে এসেছে। আমি এবার আর বিছানা থেকে উঠলাম না, আমি আবারও ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি এইবারও বিছানা থেকে উঠলাম না। একটু পরে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। এবার আর শুয়ে থাকতে পারলাম না, এবার বিছানা থেকে উঠলাম। উঠে হাঁটতে হাঁটতে ঘরের বাইরে চলে গেলাম। বাইরে যেয়ে দেখি এবার অন্য একটি লোক দাঁড়িয়ে আছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি, এখানে কেন দাঁড়িয়ে আছো? লোকটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার লোকটিকে আমি চিনতে পারতেছি না। লোকটি মধ্যবয়স্ক। লোকটিকে আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আমার বাসার সামনে কি করেন? লোকটি আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, সে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল। আমিও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দরজাটা লেগিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমি গোসল করে খাবার খেয়ে চলে যাই হোটেলে। হোটেল থেকে সারাদিন বেশ ভালোই কেটে গেল। সন্ধ্যার সময় হঠাৎ করে দেখলাম কে একজন চিৎকার করতেছে। আমি খুবই দ্রুত হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম। একটি লোক রাস্তায় পড়ে আছে। আমি খুবই দ্রুত লোকটির কাছে দৌড়ে গেলাম। দিয়ে দেখি অনেক লোকই ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ লোকটিকে সাহায্য করতেছে না। আমি লোকটিকে নিয়ে হসপিটালে চলে গেলাম। লোকটির চিকিৎসা করলাম আমি নিজের টাকা দিয়ে। আমি লোকটির পকেট থেকে তার ফোনটা বের করে নিই, নিয়ে তার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ফোনে লক থাকার কারণে পারতেছি না। কি করব বুঝতে পারি না। লাস্টে কোনো উপায় না পেয়ে আমি ফোনটি নিয়ে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে যাই, যে ফোনটি লকটি খুলে নেই। নিয়ে সেখান থেকে নাম্বার নিয়ে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করি। লোকটির ফ্যামিলির সবাই খুবই দ্রুত চলে আসে হসপিটালে। আমি লোকটির ফ্যামিলির কাছে মোবাইলটি বুঝিয়ে দিয়ে লোকটিকে রেখে আমি চলে যাই আমার হোটেলে। হোটেলে যেয়ে দেখি মহাজন খুবই রাগারাগি করতেছে। আমি মহাজনের কাছে ভয়ে ভয়ে চলে গেলাম। মহাজন আমাকে প্রচণ্ড গালাগালি করলো। গালাগালি করে মহাজন ওখান থেকে চলে গেল। আমি আর কি করব, গালাগালিগুলো মুখ বুঝে সহ্য করে নিলাম। আমি আবারও কাজে লেগে পড়ি। সেদিনও রাত্রেবেলা আমি আমার ঘরে চলে আসি। ঘরে এসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ রাস্তা দিয়ে হেঁটে এসেছি। এবার আর কেউ আমাকে ডাকও দেয়নি, কেউ আমাকে কোনো ডিস্টার্বও করেনি। তাহলে কি সেই জিনটি এখান থেকে চলে গিয়েছে? আমার আবারও ভয় হচ্ছে আমার ভাইয়ের জন্যে, নাকি তার কোনো ক্ষতি করে দেয়। নানান চিন্তা ভাবনা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। এরই ভিতরেই আমি কি করব বুঝতে পারি না। হঠাৎ করে উষ্টা খেয়ে আমি পড়ে যাই। পড়ে যেয়ে দেখি নিচে একটি মানি ব্যাগ পড়ে আছে। আমি মানি ব্যাগটা উঠিয়ে নিলাম, নিয়ে দেখি তার ভিতরে কিছু টাকা আর একটা মোবাইল নাম্বার রাখা। আমি খুবই দ্রুত সেই মোবাইল নাম্বারে ফোন দেই। ফোন দিয়ে সেই লোকটিকে বললাম, আপনার কি মানি ব্যাগ হারিয়ে গিয়েছে? লোকটি আমাকে বললো, হ্যাঁ আমার একটি মানি ব্যাগ হারিয়ে গিয়েছে। আমি লোকটিকে বললাম, আগামীকাল সকালে মায়ের দোয়া হোটেলে চলে আসবেন, ওখানে আমাকে পেয়ে যাবেন। আমি ওখানে আপনাকে মানি ব্যাগটা দিয়ে দিব।
হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা সেই লোকটি আমার হোটেলে চলে আসে, এসে আমার কাছে ফোন দেয়। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে তাকে বললাম, আপনি ভিতরে চলে আসুন, আমি যাচ্ছি। তাই বলেই লোকটি ভেতরে চলে এলো। আমিও বের হলাম। বের হয়ে সেই লোকটির সঙ্গে দেখা, তাকে মানিব্যাগটি বুঝিয়ে দিলাম, দিয়ে বললাম, দেখুন টাকা পয়সা সব ঠিক আছে নাকি। লোকটি টাকা পয়সা গুনে দেখলো, দেখলো সব ঠিক আছে। লোকটি ওখান থেকে মানিব্যাগটা নিয়ে চলে গেল। আমিও আমার কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পরে আমার মোবাইলে একটি কল আসে। আমি কলটি রিসিভ করি। কলটি রিসিভ করতেই ফোনের ওপার থেকে একটি লোক আমাকে বলল, তুমি কি মায়ের দেওয়া হোটেল থেকে কোনো লোক বলতেছো? আমি বললাম, হ্যাঁ, কে আপনি? লোকটি আমাকে বলল, তুমি আমাকে চিনতে পারবে অবশ্যই। আগামীকাল তুমি যে লোকটিকে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছো, আমি সেই লোক। আমি বললাম, আপনার শরীর কেমন? লোকটি আমাকে বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সেই লোকটি আমাকে বলল, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, আপনি তাহলে হোটেলে চলে আসুন। লোকটি আমাকে বলল, না আমি হোটেলে যাব না, আমি তোমার বাসায় দেখা করবো আগামীকাল। আর আমি লোকটিকে বললাম, মহাজন তো আমাকে ছুটি দিবে না। লোকটি আমাকে বলল, সেই দায়িত্ব আমার, ওই চিন্তা তোমার করার কোনো দরকার নেই, তুমি আগামীকাল বাড়িতে থাকবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ পর মহাজন এলো আমার কাছে, এসে আমাকে বলল, আগামীকাল তোমার কাজে আসার কোনো দরকার নেই, তুমি বাড়িতেই থেকো। আমিও পরের দিন সকালবেলা বাড়িতে উপস্থিত আছি, ঘুম থেকে উঠিনি। কেউ একজন দরজায় টোকা দিচ্ছে। আমি দরজাটি খুলতেই দেখলাম সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমি খুবই দ্রুত লোকটিকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে তাকে বসতে দিলাম। লোকটি যেন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনারা আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? লোকটি আমাকে বলল, তোমাকে দেখতেছি। আমি বললাম, কেন, আমার কি দেখতেছেন? আমি কি এতই খারাপ দেখতে যে আমাকে দেখতেছেন? লোকটি মুচকে একটা হাসি দিল, হাসি দিয়ে বলল, তোমার সঙ্গে একটি ভয়ানক খারাপ জিন আছে, সেই জিনটা তোমার অনেক ক্ষতি করতে চায়। আমি বিষয়টা শুনে যেন একটু অবাক হলাম। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? লোকটি আমাকে বলল, আমি সব জানি, আমি তোমার সাহায্য করতে পারি। আমি লোকটিকে বললাম, না, আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, আমাকে যে সাহায্য করতে চায় তাকে মেরে ফেলে সেই খারাপ জিনটি। লোকটি আমাকে বলল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না, আর আমাকেও সেই জিনটি কিছুই করতে পারবে না। আমাকে লোকটি বলল, আগামীকাল থেকে ইনশাল্লাহ তুমি মুক্ত পেয়ে যাবে, তোমার আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাই বলে লোকটি তার ফোন নাম্বার দিয়ে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, কত বড় বড় কবিরাজ দেখে গেল, তারাই আমার কোনো সমাধান করতে পারলো না। এ কিভাবে আমার সমাধান করবে? এ তো নিজে চলতে পারে না। এসব নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আবারও একটি কথা মনে হচ্ছে আমার, এই লোকটি বাইকে এসব কিছু কিভাবে জানলো? আমি আমার মাথায় আর কোনো প্রেশার দিলাম না। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। সারাদিন ঘোরাফেরা করে রাত্রেবেলা বাড়িতে চলে আসি, এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমি কাজে চলে যাই। কাজে যেয়ে আমি সারাদিন বেশ ভালোভাবে কাজকাম করলাম। রাত্রেবেলা বাড়িতে আসার সময় আমারও তেমন কিছু মনে হলো না। এবার আর কোনো সমস্যা হচ্ছে না। আগের বেলা কাজ থেকে আসার সময় শরীরটা ঝিমঝিম করতো, মাথাটা অনেক ব্যথা করতো। আজকে বেশ হালকাই মনে হচ্ছে আমার। তারপর থেকে বেশ ভালোই কদিন কেটে গেল, আমার কোনো সমস্যা হলো না। আমি সে লোকটিকে অনেকভাবে খুঁজতে থাকি, কিন্তু খুঁজে পাই না। তার নাম্বারটাও আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ করে ঘরটি ঝাড়ার সময় দেখলাম বিছানার নিচে সেই লোকটির নাম্বার পড়ে আছে। আমি সে লোকটির কাছে ফোন দিলাম। লোকটি ফোনটা রিসিভ করলো। রিসিভ করে আমি সালাম দিলাম। লোকটি আমাকে চিনতে পারলো। আমি লোকটিকে বললাম, আপনি আমার যে এত বড় উপকার করবেন আমি এটা ভাবতেও পারিনি। লোকটি আমাকে বলল, তুমিও তো আমার অনেক বড় উপকার করেছো। আমি যেন চোখের জলটা আর ধরে রাখতে পারি না।
আমি ওখানে কান্না করে ফেলি। লোকটি আমাকে বলল, তোমার কান্না করার কোনো দরকার নেই, তুমি আর কোনো চিন্তা করবে না, তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে, আমি যত সম্ভব তোমাকে দেখার চেষ্টা করব। তাই বলে লোকটি ফোনটা কেটে দিল। সে থেকে অনেক দিন কেটে গেল। বিশ্বাস করবেন না সুমন ভাই, আমার বেশ ভালোভাবেই দিনপথ কাটতে লাগলো। আমার আর কোনো সমস্যা হলো না। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। যাই হোক, অলরেডি গল্পটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াবো না। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আমি পরবর্তীতে আরও একটি ঘটনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আমার কাছে আরও একটি ঘটনা আছে, আমি চেষ্টা করব ঘটনাটি আপনাদেরকে দেওয়ার জন্যে। কিছুদিন পরে আপনাকে ঘটনাটি ইমেলে পাঠিয়ে দিব। আমি ঘটনাটি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হয়ে উঠল না। যাই হোক, আমি ঘটনাটি আর বড় করব না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি এরকম ঘটনা আপনাদের মাঝে প্রকাশ করব আমি এটা ভাবতেও পারিনি, কারণ বেশ কিছুদিন ধরে আমি ঘটনা পাচ্ছি না। কিছুদিন আগে একটি ঘটনা দিয়েছিল, সেটা আমি রেকর্ড করতে পারিনি, যার কারণে ওটা গত পরশু দিনকে রেকর্ড করেছি। আজকে আবার নতুন একটি ঘটনা পেয়ে গেছি, তাই খুবই দ্রুত আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করলাম। আমি আর কথা বাড়াচ্ছি না, অলরেডি ঘটনাটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর ঘটনাটি বড় করব না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আমাদের কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই আপনার ঘটনাটি শুনতে পারে। যাই হোক, অলরেডি ঘটনাটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ির ভূতের বাড়ির